একাত্তরের তো বাংলাদেশের মা, 71-এর পেট ছিঁড়েই তো বাংলাদেশ হয়েছে। এখন আমার মাকে যদি কেউ ছোট করে তাকে টলারেট করব? মানুষ কি তাকে টলারেট করবে? মানুষ বুঝে না, কেউ লেখাপড়া করে না, খালি এই ছেলে পেলে গুলাই লেখাপড়া করছে। 1 নম্বর, ইউনূস সাহেব নির্বাচন দিতে চায় না, উনি নির্বাচন দিতে পারবে না এবং ইউনূস সাহেবের অধীনে কোনো ইলেকশন হবে না। আমি জানি না আমার এই ফোরকাস্টটা ঠিক হবে কিনা। মিডিয়া যে 15 বছর খারাপ কাজ করছে, ওই খারাপ কাজটাকে কাভার করার জন্য এখন আবার এইসব করতেছে, এদেরকে আবার কাভারেজ দিচ্ছে। এই ব্যাকরণের ব্যাখ্যা আমি দিব না, এটা যে যেভাবে ইচ্ছা বললে বলতে পারে। এই ব্যাকরণের ব্যাখ্যা আমার দেওয়ার কথা, এটা ঐতিহাসিক যারা আছে 100, 150, 200 বছর পরে দিব ব্যাখ্যা। এই ব্যাখ্যা আমার দেওয়ার দরকার নাই। এইগুলো হলো ছোট ছোট ফাইট করা নিজেদের মধ্যে। আর এখন যে 24-এর সাথে যেভাবে 71-কে মুখোমুখি দাঁড় করানোর চেষ্টা করা হচ্ছে, এই দাঁড় করানোটাকে আপনি কিভাবে দেখছেন? মানে 24, 71 কি মিলানো যায় কিনা, নাকি আলাদা কিছু? কারণ তখন কে বলে এটাকে 24 এনসিপির আহ্বায়ক উনি বলেছেন যে বিএনপি বলছে যে 24 আর 71 এক সমান সমান বলছে বিএনপি। না, বিএনপি বলে নাই। বিএনপি বলছে যে 71-এর সাথে কোনোভাবে মিলানো যাবে না। কিন্তু কে বলছে? এটা এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছে যে 71 এখন আলাদা। একটা কয়দিন আগে জন্ম নিছে, ও তো মার দুধ খাওয়াই ছাড়ছে না এখনো বিছনায় শুয়ে থাকে। ওর সাথে আমি কি কথা কমু? ওর সাথে কি কথা কমু? আমি কালকেও বলছি, ওর চেহারাটা দেখতে আমার ছেলের মতো দেখা যায়, মায়াও লাগে। ওই যে মায়ের পিঠ খায়, ওই যে গিয়া যখন ওই যে ছেলেটা মায়ের খাইছে আব্দুল হান্নান মাসুদ, হ্যাঁ খারাপ লাগছে। আমার ছেলে মায়ের খাইলে যে খারাপ লাগতো, এই খারাপটাই আমার লাগছে। এরা যে এখন রঙ্গ ডঙ্গ করে হাঁটে, কয়েকদিন পরে এরা পুলিশ ছাড়া বাড়িতে যেতে পারবে না। তো দিলাম, আপনি মনে রাখেন, আপনি আমার চেয়ে বয়সে ছোট। এখন বলা হচ্ছে যে বিএনপি মাইক দিচ্ছে। বিএনপি ওইখানকার বিএনপি মাইক দিচ্ছে আমি জানি না, কিন্তু এই ধরনের কথাবার্তা বললে পরে মানুষ কিছুতেই টলারেট করবে না যে 71 আর 24 সমান সমান, বাঘ আর বিড়াল সমান। এটা যদি কেউ বলে তাকে কেন টলারেট করবে মানুষ? 71-কে ছোট করলে তো মাকে ছোট করা হয়, কারণ 71-এর তো বাংলাদেশের মা, 71-এর পেট ছিঁড়েই তো বাংলাদেশ হয়েছে। এখন আমার মাকে যদি কেউ ছোট করে তাকে টলারেট করব? মানুষ কি তাকে টলারেট করবে? মানুষ বুঝে না, কেউ লেখাপড়া করে না, খালি এই ছেলে পেলে গুলাই লেখাপড়া করছে। এরা কি লেখাপড়া করছে? এদের তো উচিত হলো স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ে যাওয়া, লেখাপড়া কাজ করে খাওয়া। এরা তো চাকরি চাইছিল, এখন সবাই মন্ত্রী হয়েছে। যাও, আমি বলতে চাই এই ছেলেদের সম্পর্কে আমাকে আর বলায়েন না, তো আমার ছেলের চেয়েও ছোট, এদেরকে দিয়ে আর বলায়েন না। এদেরকে, এরা কেউ না বাংলাদেশের। এরা যদি 5% ভোট পায় আমি খুব খুশি হব, খুব খুশি হব। এরা যদি 5% ভোট পায় বাংলাদেশে, খুব খুশি হব। এরা তা পাবে না, তা পাবে না। আমি বললাম, আমি চাই এরা 300 সিটের নমিনি দিতে পারবে না, কেউ না। এরা দে আর নোবডি। এরা তো হইলো ইউনূস সাহেবের সরকারের, এরা এখন পুতুল, তার শক্তিতে এরা নাচে। এইসব ছেলে পেলেকে সামনে আয় না। ডক্টর ইউনূস স্মার্ট প্লেয়ার, এখন মনে হচ্ছে পলিটিক্সে খুব স্মার্ট প্লেয়ার, কিন্তু আমি যা ভাবছিলাম খুব মহান মানুষ, 10 জন প্রধানমন্ত্রী তৃতীয় বিশ্বের যোগ করলেও তার সমান হবে না। আমার ওই কথাটা বোধহয় উইথড্র করার সময় এসে গেছে। ওনার কথাবার্তা যা বলে, কালকেও যে বক্তৃতা করলেন উনি তো সকাল বিকাল রাত্র দুপুর কথার পরিবর্তন করে। উনি তো রাজনীতির কথা সকাল বিকাল একটা দাড়ি ক্ষমা বাদ দিলে পরে রাজনীতির কথার অনেক ব্যাখ্যা দূরে চলে যায়। যেমন শেখ মুজিবুর রহমান যদি 6 দফার একটা দফা শুধু এহিয়া খানকে ছাড় দিত, যে দফায় লেখা ছিল যে 2টা কারেন্সি হবে, নোট 2 প্রকার হবে, পূর্ব পাকিস্তানে একরকম, পশ্চিম পাকিস্তানে একরকম, 2টা ব্যাংক হবে, আমার দেশের টাকা পশ্চিম পাকিস্তানে গেলে হিসাব থাকবে। খালি এই একটা দফা বাদ দিলেই কিন্তু 30 লাখ লোককে রক্ত দিতে হয় না, এবং এই পাকিস্তান কিছুদিনের জন্য অন্তত একটাই খেয়ে যায়। কিন্তু এটা মানে নাই। ইউনূস সাহেব তো সকাল বিকাল কথার পরিবর্তন করে। উনি আগে বলছে ডিসেম্বরে ইলেকশন দিবে, দেওয়ার পরে উনি ওনার ওই যে তার নাম কি, যে ফুলপরি, যে কি নাম, ওই ফুলপরি স্নো পাউডার মাইকে আইসা সাংবাদিক সম্মেলন আইসা করলো, তার নাম হলো রেজওয়ানা হাসান। রেজওয়ানা হাসান, ওনাকে আমি ফুলপরি বলি।
উনি যখন কথা বললেন, হ্যাঁ হ্যাঁ ডিসেম্বরে ইলেকশন উনি বলছে ঠিকই, তবে এটা কোনো কারণে জুনেও চলে যেতে পারে। আমি তখনই বুঝতে পারছি যে উনি যখন কথা বলে ফেলছে, এটা ইউনূস সাহেবের কথাটা উনি বলছে, ইউনূস সাহেব কয়েকদিন পরে আসবে, বুঝছেন? সবসময় মানে জুনে কি আসলে নির্বাচন হওয়া সম্ভব কিনা? ডিসেম্বর থেকে জুন ওনারা বলছে, এর মধ্যে আমরা আবার ছাত্রদেরকেও শুনেছি, যে ছাত্র না, ওই যে উপদেষ্টা আসিফ মাহমুদ, উনিও বলছে যে আমি নিশ্চয়তা দিচ্ছি, যখন এই সেনাপ্রধান নিয়ে একটু বিতর্ক চলছিল তখন বলছে যে আমি নিশ্চয়তা দিচ্ছি যে ডিসেম্বর অথবা ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন হবে, আপনারা নিশ্চিত থাকেন। তো এখানে আসলে নির্বাচন হওয়া সম্ভব কিনা, ডিসেম্বরের পরে যদি যায়, ফেব্রুয়ারি হোক বা জুনে হোক, এটা কি সম্ভব কিনা যে জুনে নির্বাচন দেওয়া? নির্বাচন দিবে না এবং দিতে পারবে না এবং দিতে চায় না। তিনটে কথা আমি বলছি। এক নম্বর, ইউনূস সাহেব নির্বাচন দিতে চায় না, উনি নির্বাচন দিতে পারবে না এবং ইউনূস সাহেবের অধীনে কোনো ইলেকশন হবে না। আমি জানি না আমার এই ফোরকাস্টটা ঠিক হবে কিনা, আমি চাই না আমার ফোরকাস্টটা ঠিক হোক, কারণ ডিসেম্বরে ইলেকশন ইউনূস সাহেবের অধীনে না হইলে পরে বা করতে না পারলে পরে ইউনূস সাহেব আর কোনো ইলেকশন দিয়ে যেতে পারবে না। ইলেকশন হয়তো বা আরো ওই যে দিল্লি হনুজ দূর অস্ত হয়ে যেতে পারে, ইলেকশনে সূর্য আর উঠবে না ইউনূস সাহেবের অধীনে, অন্তত আমি এটা মনে করি। উনি খুব চালাকি করতেছেন, উনার কাছ থেকে আমরা চালাকি চাই না। আমি উনার মতো মহান ব্যক্তির কাছ থেকে, এত উঁচু মাপের মানুষের নিকট থেকে চালাকি পছন্দ, চতুরতা পছন্দ করি না। উনি গলা টান দিয়ে কোন দিন ইলেকশন দিব এটাও করবে না, জুনের মধ্যে হইতে পারে, আচ্ছা আবার এটার কোনো ফর্মুলা দিবে না, কোনো রোড ম্যাপ দিবে না, আবার কি বলবে কোন ইলেকশন দিবে এটাও কইব না। ইলেকশন দিব, কোন ইলেকশন? উনি পরে জুন মাসে গিয়ে বলবো সাবমিশনে যে আমি তো ইলেকশন দিলাম ইউনিয়ন পরিষদে, তো আমি বলছিলাম ইলেকশন দিব, তো দিলাম। কাজে উনি যে চতুরতা করতেছে, এই চতুরতাটা এই দেশের মানুষ পছন্দ করে না। এবং রাজনীতিতে চতুরতাটা, ইউ ক্যান ব্লাফ সাম ম্যান ফর মেনি টাইমস, মেনি ম্যান ফর সাম টাইমস, বাট নট অল ম্যান ফর অল টাইমস। ইউনূস সাহেব যে ব্লাফটা বাংলাদেশের মানুষকে দিতে চাইতেছে, এটা কিছুদিনের জন্য দিতে পারবে, কিন্তু সব দিনের জন্য সব মানুষকে দিতে পারবে না। উনি ক্ষমতায় থাকতে চায়, উনার লাভের জন্য, উনার লোভের জন্য, উনার ব্যবসা বাণিজ্যের জন্য উনি এখন ক্ষমতায় থাকতে চায় বলে মানুষ মনে করে। উনি উনার সমস্ত ট্যাক্স মাফ করায় নিছে 29 সন পর্যন্ত, 31শে ডিসেম্বর, 29 সনের 31শে ডিসেম্বর উনি উনার সমস্ত ব্যবসা বাণিজ্য করতেছে। এখনো যে অনেকে বলে চীনে গেছে, আজকেও দেখলাম চীনে যে গেছে, প্রথম বাংলাদেশ না, প্রথম হলে উনার ব্যবসা বাণিজ্য, তারপরে বাংলাদেশের সময় থাকলে বাংলাদেশের ব্যাপারে উনি আলোচনা করবেন। এইরকম ধরনের আলাপ আলোচনা, উনি এখন তাইলে ব্যবসায়ী রয়ে গেছে। উনি বাংলাদেশের মতো একটা দরিদ্র রাষ্ট্রের যে দায়িত্ব নিছে একটা ক্রান্তিকালে, সেই জিনিসটা উনি ভুলে গেছে, যা আমরা 17 কোটি মানুষ একত্রিত হয়ে এক বাক্যে তার মতো একজন মানুষকে মহান ভেবে আমরা তার উপরে সমস্ত দায়িত্ব নির্ভয়ে নিঃসংকোচে আমরা ছেড়ে দিয়েছিলাম। সেই ইউনূস সাহেব আমাদের এই দেশের মানুষের সাথে ছলচাতুরি করবে, এটা আমরা চাই না। এবং মানুষ মনে করুক যে ইউনূস সাহেব ছলচাতুরি করে, এটা আমি চাই না, তাইলে আমার জন্য খুব কষ্টের ব্যাপার হবে। বাংলাদেশের তো বৈঠক উনি করছে, ওইগুলো আমরা দেখছি। আমার কয়ে এগুলো লাভ নাই, কারণ আমার পলিটিক্সের বয়স 61 বছর। আমি আইয়ুব খানরে দেখছি, মুনায়েম খানরে দেখছি, আমি তারা প্রত্যেক দিনই বলতো সারা পৃথিবী আমাদেরকে সাহায্য করতেছে, পৃথিবীর কাছে আমাদের নাম খুব বেশি, এগুলো আমরা দেখছি। এরশাদও এগুলো বলতো। এখন উনি বলবে না, আমরা এটা মনে করি। এই সার্টিফিকেট বিদেশ থেকে যারা আনে তাদেরকে আমরা খুব বেশি যোগ্য মানুষ মনে করি না। ইউনূস সাহেবের সার্টিফিকেট আনা লাগবে বিদেশ থেকে। আমরা মনে করছি ইউনূস সাহেব যদি আমাদের দেশের প্রধান হয়, প্রধান উপদেষ্টা হয়, তাইলে বোধহয় একদম আমরা মানে কি মধুর নহর বয়ে যাবে, আমরা খালি সাতরায় সাতরায় খামো, এটা মনে করছিলাম। কিন্তু আমরা দেখে ফেলছি গত 7 মাস উনি কি করছেন। উনি 7 মাস কি করছেন এটা আমরা দেখে ফেলছি, মানুষও দেখে ফেলছে। কাজে অত বড় কথা বলে লাভ নাই। উনার কাজ হলে এখন এই মুহূর্তে একটা ইলেকশন দিয়া এই দেশটারে বাপদাদার সম্পত্তি না বানায়া, তার বাপদাদার RORCS এর সম্পত্তি না বানায়া, এই নির্দিষ্ট সময়, যে সময়টা উনি কথা দিয়েছিল ডিসেম্বরের মধ্যে, আমরা তো মনে করি আগস্টের মধ্যে ইলেকশন হওয়া সম্ভব, একটা ইলেকশন দিয়া উনার
জনগণের প্রতিনিধিদের হাতে ক্ষমতা হস্তান্তর করা, দায়িত্ব হস্তান্তর করা। আর ওনার যদি নিজের ক্ষমতায় থাকার ইচ্ছা হয় তাহলে ওই যে বাচ্চা ছেলে পেলেরা ওদের সাথে গিয়া দল করে দেখুক ওনারে কত মানুষে চায়। মানে ওনার কি আসলে নিজের ক্ষমতায় থাকার ইচ্ছা নাকি এনসিপি কে উনি এস্টাবলিশ করার ইচ্ছায় উনি নির্বাচন নিয়ে ঘুরপাক খাচ্ছেন? আমি একটা কথা অনেক সময় বলি, আপনার কাছে বলছি কিনা জানি না, হিন্দুদের ধর্মে একটা কথা আছে, সত্য যুগে ছিলেন হরি, ত্রেতা যুগে রাম, দ্বাপর যুগে কৃষ্ণচন্দ্র, কলিতে গৌরাঙ্গ। ইউনূস সাহেব এই বারে বারে বিভিন্ন রূপে দেখা দিতেছেন আজকের সরকারে, কাজে অন্য ছেলে পেলেদের কথা বলে লাভ নেই। আজকে যদি খালি ইউনূস সাহেব বলে ছেলে পেলেদেরকে ডাইকা তোমাদের সাথে আমি নাই, তো ওই ছেলেরা দৌড়ায় বঙ্গোপসাগরে গিয়ে সাঁতরাইব গিয়ে। কাজে ছেলেদের দোষ আমি দিব না, ইউনূস সাহেব এখন সবকিছুর জন্য দায়ী বলে আমি মনে, দায়ী বা যদি ওনার কোনো গুণ থাকে গুণের জন্য উনি প্রাপ্য, দোষের জন্য দায়ী। কাজে এই সরকারের যা কিছু হচ্ছে সবকিছু ইউনূস সাহেবের ইচ্ছা মতো হচ্ছে বলে আমরা মনে করি, কারণ উনি সবকিছু করতেছে। কারণ উনি কালকের যে বক্তৃতাটা দিয়েছেন, এই বক্তৃতাটা শুনে আমার মনে হয়েছে এই দেশের উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম সবকিছু উনি নিয়ন্ত্রণ করেন, কাজে অন্য কাউকে দোষ দিয়ে লাভ নাই। আমি অন্য কাউকে আর দোষ দিব না। ছেলে পেলেরা হলো তার সাথী, ফুড ফরমাইশ করে যায়, আমাদের বাচ্চা কাচ্চারা নাতি নাতন থাকলে ডাক দেয় একটা চকলেট লইয়া যা, এইরকম আর কি। আমি এর বেশি এদেরকে কিছু মনে, এই ছেলেরা কি করব, কোথায় এদের বাড়িঘর? মানুষ যদি হয়তো ভালো, তো 100-150 গাড়ি ধরলাম, আমি 100 ধরবো না। ওই যে সার্জিস আলমকে নেওয়ার 150 গাড়ি ধরছিল একটা গাড়িতে। আমি যা দেখলাম সব গাড়ি এলো মাইক্রোতে যদি একটা গাড়িতে আমি 10 জন করে ধরলাম, সবাই বলছে 2 জন 3 জন ছিল, আমি 10 জন করে ধরলাম, তাহলে 2000 মানুষ হল। এটা তো আমরা বাড়িতে গেলে, আমি ফজলুর রহমান, কেউ বলিও না, আমি বাড়িতে গেলে ইটনা নামলেই 3000 লোক হয়, নামলেই, আমি কাউরে খবরও দিই না, নামলেই যে রমজানে যাবো 30 তারিখে এনে 5000 লোক হইব, চুপে চাপে হাইটে হাইটে আসবো, আমি খালি হাত তোলা দিব, সবাই একটা হাত তালি দিব, চলে যাইব, শেষ। এটার লাগিয়ে আবার লাখ লাখ টাকা কোটি কোটি টাকা খরচ করতে হবে, আমি তো এদের 1 টাকাও খরচ হয় না, আমার দেখতে তো 5000 লোক আসে। আমি এটা চ্যালেঞ্জ করলাম, আপনারা খবর রাখবেন, আমি ইটনা 30 তারিখে যাবো, রমজানের মধ্যে শেষ দিন, আল্লাহ যদি নেওয়া হয় আমি যাবো, দেখেন আমি যখনই যাই ইটনা সদরে যাওয়ার সঙ্গে সঙ্গেই 5000 লোক হয়, কয় টাকা লাগে? আর ও যে গেছে 1500 লোক হয়েছে, কেউ 600 লোক হয়েছে। মিটিং দেখলাম আমি, আমার যদি অনুমান মিথ্যা না হয়, মিটিং এ 500-700 লোক হয়েছে একটা ছেলে, 500 না 500 না। আমার কথা ও ছোট না বড়, আমার বড় কথা না, ছেলেটা আরো বড় হোক, আরো বড় হোক, আরো বড় হোক। এইটা দিয়ে তাদের মানসিকতা বোঝা যায় যে 100-150 গাড়ি আনা টাকা কোত্থেকে আসে সেটা আমি প্রশ্ন করব না, কিন্তু এটা হলো মানসিকতা। যে ছেলেটি 150 গাড়ি সামনে নিয়ে চলে সেই ছেলেটি জনগণের মানুষ না। যে ছেলের দল করেই ইন্টারকন্টিনেন্টে 1,27,00,000 টাকার ইফতার খাওয়ায় তারা জনগণের মানুষ না। যারা 4 কোটি টাকার গাড়িতে চড়ে তারা জনগণের মানুষ না। ওর বাড়ি পঞ্চগড়ের আটোয়ারি। আমি যখন ছাত্রলীগের প্রেসিডেন্ট ছিলাম, ফুলবাড়িয়ার থেকে 52 নম্বর সিটে উঠছি বাসের, 15 ঘন্টায় আমি গেছি, তখন ব্রিজ ছিল না, নগরবাড়ি ব্রিজ পার হয়ে গেছি, 20 ঘন্টা সময় লাগছে, 52 নম্বর সিটে বসে গেছি, আবার 53 নম্বর সিটে বসে আসছি। আমি ছাত্রলীগের তখন প্রেসিডেন্ট ছিলাম, যেটা জনমেয়েরা হইতে পারবে না। এদের তো নাম দাম হয়েছে এই কারণে, কারণ আপনারা টেলিভিশনে যারা আছেন, মিডিয়া যে 15 বছর খারাপ কাজ করছে, ওই খারাপ কাজটাকে কাভার করার জন্য এখন আবার এইসব করতেছে, এদেরকে আবার কাভারেজ দিচ্ছে। মিডিয়া তো ঠিক হইতে পারবে না, 15 বছর তো খারাপ কাজ করছে। 15 বছর শেখ হাসিনা সরকারের একদম হাসিয়া প্রশ্ন করছে, মনে হইতেছে যে যেন মেয়ের শাশুড়ি লাগে, শেখ হাসিনা বেআইন লাগে, অথবা বড় ভাইয়ের বউয়ের বোন লাগে। হাসিয়া প্রশ্ন করছে বিদেশ থেকে আসলে পরে সাংবাদিকরা, পরের দিন হাসিয়া হয়েছে। দেশ যখন সর্বনাশ হয়ে যাচ্ছে, ওই যে পাপগুলা করছে, এই পাপের প্রায়শ্চিত্ত করতে, এটাও প্রায়শ্চিত্ত হচ্ছে না, আরেকটা মহাপাপ করতেছে এদেরকে অত স্বীকৃতি দিয়ে। ভয়ে ভয়ে চাকরি চলে যাবে, পত্রিকা থাকবে না, গরু জবাই করিয়া ওখানে উৎসব হইব, মোল্লা মুন্সিরা আইব,
ওইসব ঘেরাও করব, ওই কারণে ভয়ে ভয়ে করে। আগে হাসিনাকে ভয় পেত, এখন আওয়ামী লীগকে ভয় পেত, এখন এনসিপি কে ভয় পায়। অবশ্যই এই কারণে আমরা সবাই সমান পাপী, আপন পাপের বাটখারা দিয়ে অপরের পাপ মাপি, আমরা পাপী হয়ে গেছি। সবাই খারাপ কাজ করছে বলে আমরা সবকিছুকে ভয় পাই, কাজে নিজের যান বাঁচানোর জন্য ন্যায় কাজটা করি না, যান বাঁচাইতে গিয়ে যা যা করা দরকার তাই করি।